নিধি আর অয়ন মুখোমুখি দাঁড়িয়ে আছে, নয়নের ঠোঁটে বাঁকা হাসি। সে নিধির দিকে কিছুটা অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কি কখনো তোমার খারাপ চাই নিধি? ফারিস তোমার জন্য পারফেক্ট পুরুষ নয়। অয়নের কথা শুনে নিধি তার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমার জন্য কে সঠিক আর কে ভুল সেটা আপনাকে বলতে হবে না। পারফেক্ট এর থেকে পার্মানেন্ট কেউ দরকার। সে হলো ফারিস। কেউ একজনও তো ছিল আমার জীবনে পারফেক্ট। কই সে তো আর আমার জীবনে পার্মানেন্টলি থেকে যায়নি। নিধির কথা শুনে অয়ন বিড়বিড় করে বলল, তুই যখন আমার হলি না তখন আমি তোকে কিভাবে ফারিসের হতে দিই বল? অয়নের কথা বুঝতে না পেরে নিধি তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে সে আবার বলল, ফারিস তোমাকে ভালোবাসে না নিধি। তার মনে তো অন্য এক নারী রাজত্ব করছে। দেখো না, ফারিস তোমাকে কেমন ধমক দেয়, শুধু শুধু রাগারাগি করে তোমার সাথে। এইসব কি আর এমনি এমনি করে কেউ? অয়নের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়, তবুও সে নিজেকে সামলিয়ে বলল, কে বলেছে উনি আমার সাথে খারাপ বিহেভ করেছে? ওনার থেকে কেউ আমাকে বেশি ভালোবাসতে পারে না। আপনি আমাকে এসব ভুল তথ্য দিয়ে ওনাকে আমার কাছে খারাপ বানাতে পারবেন না। তাই দয়া করে এখান থেকে চলে যান প্লিজ। উনি এখনই চলে আসবে বাড়িতে। নিধির কথা শুনে অয়ন এক পা ও নড়ল না, বরং সে আরো শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে তার পকেট থেকে মোবাইল বের করে নিধির দিকে ধরে বলে, আমি যদি তোমাকে ভুলভাল খবর দিয়ে থাকি তাহলে এসব ছবি কি মিথ্যে? মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে নিধির চোখ ছলছল করে উঠল। মোবাইল স্ক্রিনে ফারিস আর এক সুন্দরী নারী একে অপরে জড়িয়ে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকানো একটি ছবি। নিধি মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, এসব বন্ধ করুন। আপনার মতো দুমুখো মানুষকে অন্তত আমি বিশ্বাস করব না। প্রথমে ফারিসকে আমার নামে বাজে কথা বলেছেন, যখন দেখছেন ফারিস আপনাকে পাত্তা দিচ্ছে না তখন এবার আমাকে ওনার সম্পর্কে ভুলভাল খবর দিচ্ছেন। দয়া করে আপনি চলে যান এখান থেকে। নিধির কথা কানে না দিয়ে অয়ন ফারিস আর মেয়েটার এক নাগাড়ে ছবিগুলো দেখাতে ব্যস্ত। দেখো একজন আরেকজনকে কেমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। যে ছেলে অন্য একটি মেয়ের সাথে এত ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে সে কি করে তোমাকে ভালোবাসবে? আসলে আমার মনে হয় ফারিসের চরিত্রে সমস্যা আছে। অয়নের কথা শুনে নিধি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে সজোরে অয়নকে একটা চড় দিয়ে বলল, নেক্সট টাইম আমার সামনে আমার স্বামীকে নিয়ে এসব বাজে কথা বলবেন না। আমার স্বামী কেমন তা আমি বুঝে নিব। আমার স্বামীর চরিত্র সার্টিফিকেট আপনাকে দিতে হবে না। আমার তো আপনাকে মাস শেষে কোনো বেতন দেই না। শুধু শুধু কেন আপনি আমাদের পিছনে কামলার মতো খাটছেন? নিধির কথা শুনে অয়ন রক্তিম চোখে তার দিকে তাকিয়ে নিধির হাত চেপে ধরে বলল, তোর যখন এত বিশ্বাস তোর বরের উপর তাহলে তোর বরকে জিজ্ঞেস করিস। অবন্তীকে জিজ্ঞেস করিস। অবন্তী কি তার বিয়ে করা বউ না? কেন অবন্তীর সাথে ফারিসের বিয়ের কথা লুকিয়েছে সেটা জিজ্ঞেস করিস। কোনো বা কাদের বিয়েতে কোনো লোককে জানায়নি এবং কোনো অনুষ্ঠান করেনি, তারপর আসিস। অয়নের কথা আর শেষ হতে পারল না, তার আগেই অয়ন মাটিতে লুটিয়ে পড়ল। ফারিস নিধিকে ধমক দিয়ে বলল, রুমে যাও। ফারিসের কথা যেন নিধির কানে পৌঁছায় না, সে যেন অয়নের কথা শুনেই থমকে যায়। ফারিস অয়নকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিধির হাত চেপে ধরে রুমে দিকে নিয়ে যায়। তোমাকে বলছি না ওই অয়ন থেকে দূরে দূরে থাকতে? তারপরও কেন তুমি ওর সাথে কথা বলছো? নিধি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ফারিসের সামনে। ওর সাথে কথা না বললে কি আর বুঝতে পারতাম যে আপনার একটা সুন্দর অতীত রয়েছে? আর আপনি আমাকে এভাবে ঠকাবেন আমি ভাবতে পারিনি। নিধির কথা শুনে ফারিস নিচের দিকে তাকিয়ে আছে। ফারিস নিধির হাত চেপে ধরে শান্ত গলায় বলল, আমি তোমাকে ঠকাইনি নিধি। আমি কি করেছি
আমি তো চেষ্টা করছি আমাদের সম্পর্কটাকে মেনে নেওয়ার। নিধি ফারিসের কথা শুনে কঠিন গলায় বলল, বিয়ে করা বউ কে মেনে না নেওয়া কি আছে? মেনে নেওয়ার চেষ্টা কি? সারাদিন রাগারাগি ধমক দেয় এসব। আপনার যখন বিয়ে করা বউকে মেনে নিতে কষ্টই হবে তাহলে বিয়ে করেছেন কেন আমাকে? নিধির কথা শুনে ফারিস তাচ্ছিল্য হাসি হেসে বলল, প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা আর দেখে না। ফারিসের কথা নিধি কানে পৌঁছায় না। অবন্তীকে, উনি কি আপনার বিয়ে করা বউ না? নিধির কথা শুনে ফারিস ফুট করে রেগে যায়। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিধিকে একটা চড় দিতে গিয়ে আবার হাত গুটিয়ে ফেলে। যেসব বিষয় জানো না সেই সব বিষয় নিয়ে কথা বলতে এসো না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। থেমে গেলেন কেন? মারলেন না কেন আমাকে? সেই প্রথম থেকেই তো কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেন, এর পরিণাম কি খারাপ হবে শুনি তো? আজকে অন্তত আমি চুপ করে থাকতে পারবো না। অবন্তী কি হয় আপনার? আমাকে বলুন, অবন্তী কে হয় সেটা জেনে কি মহাভারত অশুদ্ধ করে ফেলবো নাকি? এই 1 মাস আমি যতটা পেরেছি তোমাকে তোমার মতো করে মেনে নিতে, তারপরেও যদি তোমার মনে হয় আমি তোমার হাজবেন্ড হিসেবে যোগ্য নয় তাহলে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ফারিসের কথা শুনে নিধির চোখে বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেদিকে দৃষ্টি নেই ফারিসের। রাতে থরথর করে কাঁপছে ফারিস। 1 মাস হলো আমাদের বিয়ের বয়স, এখনই বলছেন ছেড়ে দেওয়ার কথা? আসলে বলেনি তো। আমার জন্যই তো আপনার আর অবন্তী নামের মেয়েটার প্রণয়ের পূর্ণতা পাচ্ছে না বোধ হয়। বেশি হয়ে যাচ্ছে নিধি, বলছি কিন্তু ওকে নিয়ে কথা না বলতে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। জানি না তো জানান আমাকে কি হয়েছে। আমি তো জানতে চাই কি হয়েছে, আমার তো অধিকার আছে জানার। নীতির কথা জবাব দেয় না ফারিস। নিধির চোখে পানি মুছতে মুছতে বলল, যে সম্পর্কে একে অপরের প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমি অন্তত সেই সম্পর্কে থাকতে চাই না। নিধির কথা শুনে রেগে ফারিস চট করে বলল, তো থেকো না, আমি তো থাকতে বলিনি। ফারিসের কথা শুনে নিধি হাসার চেষ্টা করে বলল, তবে তাই হোক, কোনোদিন আমি জোর করে কিছু পেতে চাইনি আর চাইবো না। ভালো থাকবেন আপনি আপনার মতো। এই কয়েকদিন আমার জন্য আপনার অনেক কিছু সহ্য করতে হয়েছে, এখন আর কিছু সহ্য করতে হবে না। চেষ্টা করব আর কোনোদিন যেন আপনার আমার দেখা না পান। বলে নিধি তার কাপড় চোপড় গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে নিধি যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিস। তার যে কিছু করার নেই। পড়ন্ত বিকেলে সূর্য প্রায় ডুবে গেছে, পাখিরা ব্যস্ত হয়ে তাদের নিড়ে ফিরছে। সেদিকে নজর নেই নিধির। সে নিস্তব্ধ হয়ে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আছে। হুট করে নিধির সামনে 3টে ছেলে এসে দাঁড়ায়। পরিস্থিতি বেগতি দেখে নিধি চুপসে যায়। সে ঠিক কি করবে বুঝতে উঠতে পারল না। তার আগেই 3টে ছেলের মধ্যে একজন নিধির দিকে একটা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে মারে। জ্বলন্ত সিগারেটটা এসে নিধির পায়ে পড়ে। 3জনের মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে নিধির হাত ধরতে যেতে ভয়ে ছেলেটার চোখ মুখ চুপসে যায়। 3টি ছেলে দৌড়ে এসে সে স্থান ত্যাগ করে। পুরো ব্যাপারটা যেন নিধির মাথার উপর দিয়ে গেল। কি হয়েছে সেটা বুঝতে পারল না সে। হঠাৎ ছেলেগুলোর পরিবর্তন দেখে বেশ অবাক হয় সে। নিধি আর দেরি না করে একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ে। সেখান থেকে কিছুটা দূরে নিধি একটা ফ্রেন্ডের বাসায় আসে। সেখানে আপাতত 2-1 দিন থাকতে ভেবেছে নিধি। নিধি রিকশায় উঠে যেতে গাছের আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসে। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেয় ইকরা। দরজা খুলে প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে খুশিতে চোখ ছলমল করে ওঠে ইকরার। সে এক হাতে নিধিকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, ভুলেই তো গিয়েছিস তোর মিতাকে। কতদিন বলছি ঢাকায় এসে কয়েকটা দিন আমার সাথে থেকে যা। আমার একা একা ভালো লাগে না এখানে। তুই শুনলি কই সেটা? আজ হঠাৎ করে এত বছর পর তোকে দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। ইকরার কথা শুনে নিধি হেসে ফেলে। আনন্দ হচ্ছে তো কাঁদছিস কেন? নিধির কথা শুনে হেসে ফেলে ইকরা।
সে দরজার সামনে থেকে সরে গিয়ে নিধিকে ঘরে ঢোকার জন্য জায়গা করে দেয়। অনেকদিন পর পুরনো বান্ধবীকে ফিরে পেয়ে দুজনে গল্পে মেতে ওঠে। গল্প করতে করতে নিধি তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ইকরাকে খুলে বলে। এতে ইকরা কিছুটা ব্যথিত হয়ে বলে, কি মানুষ রে বাপ, তুই তো ওই অয়ন স্যারের কথা তোর বরকে বলছিস। তাহলে তোর বর ওই মেয়েটার সম্পর্কে তোকে বলতে কি এমন ক্ষতি হতো? আসলে আমরা মেয়েদের কেউ আপন ভাবতে পারি চাই না। কিছু থেকে কিছু হলেই গায়ে হাত তুলতে নয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। ইকরার কথা শুনে নিধি তাচ্ছিল্য হাসি হেসে বলে, সব ছেলে এমন না রে, কিছু কিছু পুরুষ আছে যারা মন উজাড় করে ভালোবাসতে জানে। সেই পুরুষদের সঙ্গী আসলেই ভাগ্যবান। আচ্ছা বাদ দে, তোর বর কি করে, নাম কি? নিজেদের একটা কোম্পানি আছে, ওনার নাম ফারিস। নিধির কথা শুনে ইকরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি বলিস, পুরো নাম কি তোর? জিজু অফিসে বসের নামও ফারিস। নিধি ইকরার কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, দুনিয়াতে কত ফারিস আছে, আর আমার মনে হয় না জিজু ওনার মতো হতগম্বী করা মানুষের অফিসে কাজ করবে। আরে তুই বল না প্লিজ। মেহবার ফারিস শিকদার। নিধির কথা শুনে ইকরা পুরো হতভম্ব হয়ে যায়। তবুও ইকরা সেটা নিধিকে বুঝতে না দিয়ে বলল, আচ্ছা বাদ দে, তোর যতদিন ইচ্ছে এখানে থাকতে পারিস, আমারও ভালো লাগবে। তাছাড়া তোর জিজু তো সারাদিন অফিসেই থাকে। ইকরার কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলো, ধন্যবাদ দোস্ত, আর দোয়া কর আমি যেন খুব শীঘ্রই একটা জব পেয়ে যাই। বাড়িতে গেলে তোর লাথি দিয়ে বের করে দিবে। এর চেয়ে একটা জব খুঁজে নিজের খরচ নিজেই বহন করি। তোর পরিবারটা কেন যে তোর সাথে এমন করে কে জানে, বাদ দে এসব। আচ্ছা আচ্ছা। ইকরাদের ফ্ল্যাটে দুইটা বেডরুম আর একটা গেস্ট রুম আছে। ইকরা আর তার বর একটা বেডরুমে থাকে, আর অন্য বেডরুমটা নিধিকে থাকতে দেওয়া ইকরা। ইকরা নিধির রুমে এসে তাকে ডিনার করতে ডাকে। নিধিও বাধ্য মেয়ের মতো ইকরার সাথে ডাইনিং টেবিলে গিয়ে বসে। খাবার খেতে খেতে ইকরা নিধি চাকরির ব্যাপারে কথা উঠায়। ইকরা তার বরকে বলে, তুমি দেখো না নিধির জন্য কোনো চাকরি পাও কিনা, ওর এখন একটা জব অনেক প্রয়োজন। ইকরার কথা শুনে তার বর পিয়াস মাথা নেড়ে বলল, চাকরি চাইলেই তো পাওয়া যায় না, একটু অপেক্ষা করতে হবে। তা নিধি তুমি কোন ক্লাসে পড়েছ? অনার্স দ্বিতীয় বর্ষে। নিধির কথা শুনে পিয়াস বলল, যদিও চাকরি পাওয়াটা একটু কষ্টের হয়ে যাবে, তবুও চেষ্টা করব আমি। পিয়াসের কথা শুনে নিধি তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। খেতে খেতে নিধি আর পিয়াস কুশল বিনিময় করে নেয়। পরদিন অফিসে যেতে পিয়াসের বস তাকে ডেকে পাঠায়। এদিকে হুট করে বস ডেকে পাঠিয়েছে শুনে ভয়ে চুপসে যায় পিয়াস। কি ভুল করেছে সেটা ভাবতে ব্যস্ত সে। এসব ভাবতে ভাবতেই দ্বিতীয়বার আবার একজন এসে তাকে বলল, বস তাকে ডাকছে। এবার আর বসে না থেকে পিয়াস গুটি গুটি পায়ে হেঁটে বসের কেবিনের সামনে যায়। দরজার সামনে দাঁড়িয়ে পিয়াস ভীতু গলায় বললেন, কামিং স্যার। পিয়াসের কথা শুনে তার দিকে তাকায় ফারিস। ফারিসের চোখগুলো লাল হয়ে আছে, মনে হয় না রাতে ঘুমিয়েছে সে। ফারিস ইশারায় পিয়াসকে আসতে বলে। ফারিস বেশ শান্ত গলায় বলল, বসো। ফারিসের এত শান্ত গলার কথা শুনে পিয়াস এবার সত্যি ভয় পেয়ে যায়। কে জানে এখন তার উপর দিয়ে কোন ঝড় বয়ে যাবে। কি আশ্চর্য, বসতে বলছি তো। ফারিসের ধমক খেয়ে পিয়াস তাড়াতাড়ি চেয়ার টেনে বসে পড়ে। ফারিস কলম হাতে নিয়ে নাড়াতে নাড়াতে বলল, কালকে তুমি একজন অপরিচিত নারীকে তোমার বাসায় আশ্রয় দিয়েছ, তাই না? ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস। যে লোক কাজ ছাড়া কোনোদিন ভালো আছে সেটা জিজ্ঞেস করেনি, সেই লোক কি না এসব আজইরা ব্যাপার নিয়ে কথা বলছে? অপরিচিত না স্যার, ও আমার ওয়াইফের বান্ধবী। আচ্ছা আচ্ছা বুঝলাম, তা কেন থাকছে তোমাদের বাসায় সে? ফারিসের কথায় জবাবে ঠিক কি বলবে পিয়াস ভেবে পেল না। ওর সৎ মা ওকে অনেক অত্যাচার করে, আর তার বড় অন্য নারীতে আসক্ত। এই অবস্থাতে তার থাকার মতো কোনো জায়গা নেই, তাই জব পাওয়ার জন্য আপাতত আমাদের বাসায় থাকবে।
আমরাই ওকে বলছি থাকতে। পিয়াসের কথা শুনে রাগে থরথর করে কাঁপছে ফারিস। সে টেবিলের ওপর থেকে একটি ঘুষি মেরে বল, আমার বউ চাকরি করে? ফারিসের কথা শুনে হতভম্ব হয়ে যায় পিয়াস। ফারিস কি বলছে? পিয়াস কিছুই বুঝতে পারছে না। কি বলছেন স্যার? আপনি বিয়ে করেছেন? আর আপনি এত রেগে যাচ্ছেন কেন? পিয়াসের কথা শুনে ফারিস নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, নিধি আমার বউ, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। ও চিটার অয়নকে তো তুমি চিনোই। ও গিয়ে আমার ওয়াইফকে যা নয়তো তাই বানিয়ে বানিয়ে বলেছে। আমিও রাগের মাথায় নিধির সাথে অনেক খারাপ বিহেভ করেছি, যার কারণে ও বাড়ি থেকে চলে এসেছে। ফারিসের কথা শুনে তো পিয়াস একদম অবাক হয়ে গেছে। এখন আপনি কি ম্যামকে ফিরিয়ে আনতে যাবেন? পিয়াসের কথা শুনে ফারিস চুপ করে থাকে, কোনো জবাব দেয় না সে। আমি জানি নিধি কোনোদিন আর আমার কাছে ফিরে আসবে না। ও সহজে রাগে না, অনেক শান্তশিষ্ট একটি মেয়েও। কিছু একবার রেগে গেলে তা আর কমবে না জানি। পিয়াস, আমি ওকে হারাতে চাই না ভাই, তুমি প্লিজ কিছু একটা করো। ফারিসের এরকম অসহায় চেহারা দেখে পিয়াস তো পুরোই হতভম্ব হয়ে যায়। সে কিভাবে ফারিসকে সাহায্য করবে সেটা ভাবছে। ড্রয়িং রুমে বসে বসে নিধি টিভি টম অ্যান্ড জেরি দেখছে। ইকরা রান্নাঘরে রান্না করছে। নিধি অবশ্যই তাকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু ইকরা জোর করে তাকে রান্নাঘর থেকে বের করে দেয়। তাই বাধ্য হয়ে নিধি টিভি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইকরা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে, নিধি দেখো তো কে এসেছে। নিধি কোলের উপর থেকে রিমোটটা রেখে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে নিধি পুরো হতভম্ব হয়ে যায়। রাগে ফুঁসতে থাকে নিধি। দরজার বাইরে ফারিস আর পিয়াস দাঁড়িয়ে আছে। ফারিসকে দেখে নিধি কিছুটা রেগে যায়। নিধি রেগে গিয়ে দরজার সামনে থেকে সরে যায়। নিধি সরে যেতেই পিয়াস আর ফারিস বাসায় প্রবেশ করে। নিধি কিছুটা ক্ষিপ্ত সুরে পিয়াসকে বলল, এসব কি ভাইয়া? উনি কিভাবে জানেন আমি এ বাসায় থাকি? আর উনি আপনার সাথে বা কেন? নিধির কথা শুনে ফারিসার দিকে শান্ত চোখে তাকায় পিয়াস। ইশারা নিধিকে চুপ করতে বলে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচি আওয়াজ শুনে ইকরা রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। ইকরা ফারিসকে দেখে ইশারায় পিয়াসকে জিজ্ঞেস করে, সে কে এই ব্যক্তি? আমার বস। পিয়াসের কথা শুনে ফারিস নিধির দিকে তাকিয়ে বলল, নিধি জামাই আমি। ফারিসের কথা শুনে নিধি বিষম খায় আর ইকরা উৎফুল্ল হয়ে বলল, আরে বসুন ভাইয়া, আমি কফি বানিয়ে আনছি। বলে ইকরা রান্নাঘরে চলে যায়। নিধিও দাঁড়িয়ে না থেকে ইকরার পিছন পিছন যায়। ফারিস নিধিকে বাধা দিয়ে বলে, তোমার সাথে কিছু কথা ছিল আমার, আশা করি তুমি কিছুটা সময় দিবে আমাকে। ফারিসের কথা শুনে পিয়াস নিধিকে বলল, স্যারকে রুমে নিয়ে যাও আর তোমাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। নিধি সবার সামনে সিনক্রেট করতে চাচ্ছে না, তাই সে বলল, আচ্ছা আচ্ছা। নিধির কথা শুনে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল ফারিসের। নিধি গুটি গুটি পায়ে হেঁটে রুমে চলে যায়। ফারিস তার পিছনে পিছনে যায়। রুমে এসে নিধি ফারিসের দিকে রেগে বলল, আমাকে কি শান্তিতে বাঁচতে দিবেন না আপনি? আপনার জন্য কি আমি মরেও শান্তি পাবো না? চেঁচিয়ে কথা বলো না আমার সাথে। কি হবে চেঁচিয়ে কথা বললে? বড় জোর একটা চড় মারবেন। আর কি করবেন? খুন করবেন? করুন তাহলে, অন্তত এই বিষাদময় জীবন থেকে রেহাই পাই আমি। নিধির কথা শুনে ফারিসের মুখে তিমির নেমে এলো। সে মুখটা থমথম করে বলল, যতটুকু বলা উচিত ঠিক ততটুকু বলবা। আমি আমার কথা বলতে তোমার থেকে সময় চেয়েছি, তোমার জোর গলা কথা শোনার জন্য না। ফারিসের কথা শুনে নিধি তার দিকে বিরক্ত ভরা নয়নে তাকায়। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই এত আজইরা আলাপ করার জন্য। নিধির কথা শুনে ফারিস বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সামান্য একটা ব্যাপার নিয়ে তোমার উচিত হয়নি এভাবে বাড়ি থেকে চলে আসা। অবন্তী আমার এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে আমার 4 বছরের প্রেম। আমাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের দিন অবন্তী ওর বেস্ট ফ্রেন্ড সাদিফের সাথে পালিয়ে যায়। রিলেশন চলাকালীন সাইকে নিয়ে প্রায় আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু অবন্তী সবসময় বলতো সাইদ শুধু ওর বেস্ট ফ্রেন্ড, অন্য কোনো সম্পর্ক নেই। ওর সব কথাই মেনে নিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি। এতে প্রথমে অবন্তী রাজি না হলেও পরে রাজি হয়।
তারপর শুরু হয় আমাদের বিয়ের তোড়জোড়। এর মধ্যে বিয়ের দিন অবন্তী মনে হলো সে আমাকে ভালোবাসে না, সাঈদকে ভালোবাসে। তাই সাঈদ আর অবন্তী পালিয়ে বিয়ে করে নেয়। আমার সাথে তো অবন্তী খুব নিখুঁতভাবে টাইম পাস করে গেছে। এখন বর্তমানে অবন্তী কানাডায় থাকে। সাঈদের সাথে তার ডিভোর্স হয়ে যায় 1 বছর পরে। অবন্তী করা বিশ্বাসঘাতকতা আমি ঠিকভাবে মেনে নিতে পারিনি। সেই নিয়ে ডিপ্রেশনে চলে যাই আমি। এই ডিপ্রেশন থেকে বের হতে আমার বেশ সময় লেগেছে। ডিপ্রেশন থেকে বের হলে আগেই সেই চঞ্চল মেহরাব ফারিস শিকদার হয়ে উঠতে পারিনি আমি। নিজেকে গুটিয়ে নিয়েছি মানুষের কাছ থেকে। একা থাকতে থাকতে একদম খিটখিটে মেজাজের হয়ে গেছি। এই শক্ত মানুষটার মনটা যে কতটা ক্ষতবিক্ষত হয়ে আছে তা তুমি বুঝতে পারবে না নিধি। কেউ অবন্তীর কথা বললেই পুরনো কথাগুলো আমার মনে পড়ে যায়। আমি নিজেকে ঠিক রাখতে পারি না তখন। আর তুমি অয়নের বানোয়াট কথা শুনে আমাকে বিচার করেছ। ফারিসের কথা শুনে নিধি কিছু বলল না। তার কাছে ফারিসের কথাগুলো সম্পূর্ণ বানিয়ে বলার মনে হচ্ছে। তাই সেই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। আপনার কথা শেষ হলে এবার আসতে পারেন। নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তোমার কিছু বলার নেই? কি বলার থাকবে? এ কথা ওগুলো এখন না বলে কালকে বললে কি হতো? তাহলে তো এত কিছু হতো না। তাছাড়া যা হয়েছে ভালোই হয়েছে। এ কারণে আপনার আসল চেহারাটা তো দেখতে পেলাম। আমার প্রতি আপনার কেমন বিশ্বাস তাও দেখলাম। জীবনে ভুল করলে একটাই করছি, সেটা হলো গরিব ঘরে জন্ম নেওয়া। বিয়ের আগে বাবা বাড়িতে শুধু অবহেলাই পেয়েছি। ভেবেছি বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বামী বাড়ি থেকে শুধু অবহেলা পেয়েছি। শুনুন মিস্টার মেহরাব ফারিস শিকদার, আমি এতটাই অবহেলিত না যা আপনারা ভাবছেন। এখন আর আমি পিছনে ঘুরে দাঁড়াতে চাই না। সামনের দিকে এগিয়ে যেতে চাই, একা সংগ্রাম করে। হয়তো সুখে বাঁচতে, নয়তো মরব। তবুও আর কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। একদিন হয়তো আমি হারিয়ে যাব, তখন সবাই ঠিকই আমাকে খুঁজবে। আমার অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু পাবে না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। নিধির কথা শুনে ফারিস অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজ অনেক দিন হলো দাদা ভাই আর দাদি বাড়িতে নেই। তার যখন ফিরে আসবে আমি তাদেরকে কি জবাব দিব? ফারিসের কথা শুনে নিধি তার দিকে তাচ্ছিল্য হাসি হেসে বলল, আমি তো জানতাম আপনি তাদের জন্য আমাকে ফিরিয়ে নিতে এসেছেন, আমার জন্য না। আপনার মনে বিন্দু পরিমাণ ভালোবাসা জন্মায়নি। আমি ভেবেছি আমার ভালোবাসা দিয়ে আপনার সব কঠোরতা ভেঙে চুরমার করে দেব, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। দাদা দাদিকে বলে দিয়ে কোনো এক ব্যক্তিকে ভালো রাখতে নিধি হারিয়ে গেছে। হয়তো বলবে যে নিধি একটু সুখে থাকার জন্য স্বার্থপরের মতো তাদের ছেড়ে চলে গেছে। আমি নিজেকে কি বলবো নিধি? আমি জানি না ফারিস। প্লিজ আমাকে একটু ভালো থাকতে দিন আপনি। আমি আপনাকে ছাড়া অনেক সুখে থাকবো। নিধির কথা শুনে ফারিস কিছু বলল না। তার চোখ দিয়ে নীরবে নোনা পানি গড়িয়ে পড়ে। নিধির দেখার আগে ফারিস চোখের পানি মুছে নিষ্পলক চোখে নিধির দিকে চেয়ে আছে। ফারিস এটা ভেবেই অবাক হয়। সে নিধির জন্য কেঁদেছে। অবন্তী চলে যাওয়ার পর ফারিসের চোখে থেকে এক ফোঁটাও পানি পড়েনি। সাথে নিধির মতো শান্তশিষ্ট মেয়েকে এত কঠোর হতে দেখে তা ফারিস আরো অবাক হয়। সে আর কিছু না বলে এলোমেলো পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হতেই পিয়াস আর ইকরার সামনে পড়ে ফারিস। পিয়াস তার বিস্ময় আর দমিয়ে রাখতে না পেরে বলল, কি হয়েছে স্যার? কিছু হয়নি, আমি বরং আজ যাই। ফারিসের কথা শুনে ইকরা বলল, আরে স্যার, আমি কফি বানিয়েছি, খেয়ে যান প্লিজ। অন্য একদিন আসবো, আমি একটা কাজ আছে আমার। ফারিসের কথা শুনে ইকরা আর পিয়াস দুজনেই মন খারাপ করে যায়। ফারিস সেসব পাত্তা না দিয়ে পিয়াসকে বলল, অফিসে এসো, জরুরি কথা আছে আবার। আর ম্যাম, আপনি কয়েকটা দিন নিধিকে একটু খেয়াল
রাখবেন বলে ফারিস বাসা থেকে বের হয়ে যায়।